বিরতির পর আবার ফিরে এলাম ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়ার মুখোমুখি আমরা। ডাক্তার ভূঁইয়া, আপনার কাছে প্রশ্ন এটাই, হঠাৎ আপনি সিপিএম এর উপরে হঠাৎ এরকম চটে উঠলেন কেন? না জানেন, বহুদলীয় ব্যবস্থায় সংসদীয় গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, আর আমাদের ভারতে কমিউনিস্ট পার্টি অনেকগুলো দল আছে। এদের মধ্যে মূল দল হচ্ছে এখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারপর ভারতীয় কমিউনিস্ট পার্টি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির স্লোগানটা কিন্তু এখনো বদল হয়নি। ওরা বলে যে সরাসরি রাস্তায় নেমে বিপ্লবটা করো, জনগণতান্ত্রিক বিপ্লব জিন্দাবাদ। ভোটের রাজনীতি এবং তার সংযুক্তিকরণটাকে এখনো সম্পৃক্তকরণ করে 100% অ্যাকসেপ্ট করেনি, সিপিআই করেছে। তবুও তারা জ্যোতিবাবুকে 23.5 বছরের মুখ্যমন্ত্রী করেছে, বুদ্ধবাবু 11 বছর, ইতিহাস। হালিম সাহেব ঐতিহাসিকভাবে স্পিকারের পদ চালিয়েছেন দীর্ঘদিন। আমি একটা দর্শনের বিরুদ্ধে নয়, আমি সিপিএম দলকে নাকে ঘুষি মেরে জব্দ করব সেই রাজনীতি করি না। আমি রাজনীতির দর্শন, নীতি, অবস্থান, প্রেক্ষাপট নিয়ে বিতর্ক করি। আমার কাছে ভালো লেগেছিল কংগ্রেস, তাই কংগ্রেসটা করতাম। জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলন, কমিউনিস্টদের ভূমিকা স্বাধীনতা আন্দোলনে, 42-এর আন্দোলনে, এসবই তো জানেন। আমি রেগে যাই না। আমি অধীর কুমার, মান্নান কুমারকে বলেছিলাম যে ভাইরে, জোট ফোট যা করেছিস করেছিস কর, এবার কংগ্রেসের পতাকাটা নিয়ে হাঁট, দলটা বাড়া, কর্মীদের পাশে দাঁড়া। শুধু সুজন কুমার বলে ওই একটা টিভি সিরিয়াল হচ্ছে না, ওই পটল কুমার গানওয়ালা, তার বাবার নাম সুজন কুমার। সুজন আমার অত্যন্ত সুহৃদ, সুজনের সঙ্গে আমার দীর্ঘক্ষণ গপ্প হয়, সুজনের রুমে গিয়ে চা খাই, সুজন আমাকে মানুষদা বলেন। কিন্তু এমন একটা প্রজেকশন করলো অধীর কুমার আর মান্নান কুমার, আমি যেন সুজনের অ্যান্টি, আমি যেন ডক্টর মিশ্রকে সহ্য করতে পারি না, আমি যেন সিপিএম এর দেখলেই জ্বলে যাই। তা নয়, কিন্তু আমি আমার আদর্শ নিয়ে পড়ে আছি, সিপিএম তার আদর্শ নিয়ে পড়ে আছে, তৃণমূল কংগ্রেস তার আদর্শ নিয়ে পড়ে আছে। কিন্তু আমি যতদিন কংগ্রেসটা করব, আমি তো কংগ্রেসের জন্য ভাববো। এটা অধীর আর মান্নান ভাবছে না। তারা ভাবছে সিপিএমকে বগল দাওয়া করে সিপিএম এর পেছনে সামনে থেকে কংগ্রেসটা নাকি বৃদ্ধি পাবে। হবে না, এটার বিরুদ্ধে আমি। ডাক্তার ভূঁইয়া, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ 46 বছর আপনি কংগ্রেসে ছিলেন। এই যে ফ্লেক্সিবিলিটি কংগ্রেসে, সেখানে স্টলওয়ার্ড যাদের সাথে আপনি রাজনীতি করে এসছেন, তাদের নাম আপনি এক এক করে তাদের করেছেন। আপনার নতুন রাজনীতি, নতুন কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর নতুন রাজনৈতিক দল, সবাই আমরা নিশ্চিত যে আপনি তৃণমূল কংগ্রেসেই যাচ্ছেন। সেখানে কি এই ফ্লেক্সিবিলিটিটা আপনি পাবেন? আপনার যে রাজনীতিটাকে সেখানে কি আপনি পল্লবিত করতে পারবেন? দেখুন, কোন দলে যাচ্ছি তো আজকে এই মুহূর্তে অবধি তো ঠিক হয়নি। নিশ্চয়ই একটা কিছু হবে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সিপিএম আর বিজেপি নয়। দেখুন, তৃণমূল কংগ্রেসে এখন যারা নেতৃত্ব দেন এবং তার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অল আর প্রোডাক্ট অফ কংগ্রেস। মমতা ব্যানার্জিকে তো আমরা তাড়িয়েই দিয়েছি। অজয় মুখার্জি 66 সালে চোখের জল ফেলতে ফেলতে ওই ধপধপে সাদা মানুষটা কাঁদতে কাঁদতে হাঁটুর উপরে কাপড় পরা রাজনৈতিক সন্ন্যাসী অজয় মুখার্জি বেরিয়ে গিয়েছিলেন কংগ্রেস থেকে বিচার না পেয়ে। আর মমতা ব্যানার্জিকে 1997 সালে চিৎকার করে তিনি বলেছিলেন যে সিপিএম এর সঙ্গে গাঁটছড়া বাঁধা চলবে না। এবং আনন্দবাজারে তখন একজন সাংবাদিক লিখেছিলেন তরমুজ কংগ্রেস, অর্থাৎ উপরটা সবুজ ভেতরটা লাল। তার বিরুদ্ধেই মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছিলেন। সেদিন সবাই বলেছিল মমতা কি পারবে? মমতা প্রমাণ করে দিয়েছে মমতার তত্ত্বটাই ঠিক, আর এই দিকে যারা পড়েছিলেন তাদের তত্ত্ব এবং তথ্যটা ভুল। মমতা ব্যানার্জি তার বিরাট সংসার নিয়ে এখন চলছেন। সেখানে সুব্রত বাবু আছেন, মুকুল বাবু আছেন, অভিষেক আছে,
সেখানে সুব্রত বক্সী আছেন সভাপতি, পার্থবাবু আছেন, শুভেন্দুবাবু আছেন, মন্ত্রিসভার ফিরাদ হাকিম আছেন, শোভন আছে, অরূপ আছে, সিনিয়র শোভন চ্যাটার্জি আছেন, এবং জেলায় জেলায় 96% পঞ্চায়েত মমতা ব্যানার্জির নেতৃত্বে, জেলা পরিষদ মমতা ব্যানার্জির নেতৃত্বে, পুরসভা মমতা ব্যানার্জির নেতৃত্বে 6টা বাদ দিয়ে, তাই তো, পঞ্চায়েত সমিতি মমতা ব্যানার্জির নেতৃত্বে। মমতা ব্যানার্জিকে এত খাটো করে দেখার কোনো কারণ নেই। উনি খুব ফ্লেক্সিবল, অ্যাডজাস্টেবল, অ্যাডাপ্টেবল, সম্মান দেন, সম্মান নেন, ভালোবাসা দেন, ভালোবাসা নেন। এই তো কালকে একটা মিটিং দেখছিলাম, আজকে সংবাদপত্রে পড়ছিলাম, বড় বড় কর্মকর্তাদেরও সাবধান করে দিয়েছেন, ঠিকভাবে চলো। এটাই তো গার্জেনশিপ। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এটাই তো ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি এটা নয় যে ব্লক নেতাকে ধরতে হবে, জেলার নেতাকে ধরতে হবে, রাজ্য নেতাকে ধরতে হবে, তারপর দিল্লির নেতাকে ধরতে হবে। ডাক্তার মানস ভূঁইয়া 4 জুলাই ডিক্লেয়ার হয়েছেন স্পিকারের দ্বারা পিএসসি চেয়ারম্যান। আজকে 17 সেপ্টেম্বর, আজ অব্দি ইস্যু সেটেলড হয়েছে? জাতীয় কংগ্রেস কি ছিল? জাতীয় কংগ্রেস ইন্দিরাজির নেতৃত্বে আমি করেছি, রাজীবজির সঙ্গে কাজ করেছি, নরসিমা রাওয়ের সঙ্গে কাজ করেছি, সীতারাম কেশরীর সঙ্গে কাজ করেছি। প্রণবদা আমাদের গার্জেন, বরকতদা আমাদের নেতা, গোপাল দাস নাগ, আনন্দ গোপাল মুখার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সি, এমনকি মমতা ছিলেন তখন যুব কংগ্রেসের সভানেত্রী, সৌমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, আর আজকে অধীর কুমার, মান্নান কুমার, জগাই মাধাই। কেউ বলছিলেন আমাকে, এক বন্ধু, না দাদা শঙ্কর জয়কিশন। আরে শঙ্কর জয়কিশন তো সুর তৈরি করেছেন, মানুষের মন জয় করেছেন। আর জগাই মাধাই মহাপ্রভুর কপালে ইটপাটকেল ছুঁড়ে রক্ত বের করে দিয়েছিল, তবুও মহাপ্রভু কিন্তু জড়িয়ে ভালোবাসা দিয়েছেন। আর এখনকার জগাই মাধাই ভালোবাসা দিলেও নেবে না, আর ভালোবাসা দেবেও না। আপনার ছাড়ার সময় আপনার কষ্টের কথা আপনি যেমন বলছেন, কোথাও কি একটা রিপেন্টেন্স হচ্ছে? কেন কংগ্রেসকে এককভাবে চলতে হবে, দীর্ঘদিন ধরে আপনি এই সওয়ালটা করেছেন, তারপর একটা পরিপ্রেক্ষিত তৈরি হয়েছিল, কোথাও কি আপনার রিপেন্টেন্স হচ্ছে যে সিদ্ধান্ত আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল আপনার? না দেখুন, সুযোগ তো অনেক এসেছিল। সবং ছাড়বো না, বাংলা ছাড়বো না, মেদিনীপুর ছাড়বো না, এটা আমার কাছে একটা নীতি নির্ধারণের মতো ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন বয়সটা বেড়েছে, পরিধি বেড়েছে, কাজের সুযোগ বেড়েছে, তখন ধ্যান ধারণাগুলো একটু বদল হতে শুরু করেছে। আমাকে 84 সালে প্রণববাবু তমলুক থেকে দাঁড়াতে বলেছিলেন, তখন 82 সালে মাত্র জিতেছি। চারিদিকে আগুন ধরাচ্ছে, বাড়ি লুট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, মানুষ মরছে সিপিএমের হাতে। আমি যাইনি। প্রণবদা বলেছিলেন দূর বোকাটা, পরে বুঝবি কি হারালি। সত্যি তখন যদি চলে যেতাম, অনেক কিছু জীবনে অনেকটা পরিধি বিস্তারিত হতে পারত। আজকে স্বীকার করছি, প্রকাশ্যে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোবাসা, সম্মান, স্নেহ দিয়ে 12 সালে 22 সেপ্টেম্বর আমি যখন পদত্যাগ করে বেরিয়ে আসছি, উনি আমাকে বলেছিলেন, আমার দরজা খোলা থাকলো, আপনি ভালো কাজ করেছেন, ফিরে আসুন, যাবেন না। সেদিন দলের কথা ভেবে মমতার আহ্বানে সাড়া না দিয়ে চলে ছেকে গিয়েছিলাম দলে। তারপরেও বলে আমি নাকি লোভী। সবাই জানে আমাকে বলা হয়েছিল পার্লামেন্টে দাঁড়াতে, আমি যাইনি। তারপরেও বলে আমি নাকি লোভী। চলতে 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 260 কিলোমিটার পদযাত্রা করলাম, পশ্চিমবঙ্গে কেউ করেনি। প্রণববাবু করেছিলেন 172 কিলোমিটার, অধীর চৌধুরী করেছিল 174 কিলোমিটার, মৌসুম নূর 129 কিলোমিটার, আমি করেছিলাম 260 কিলোমিটার। প্রদীপ ভট্টাচার্য প্রেসিডেন্ট। রাহুল গান্ধী আসবে বলল, বন্ধ করে দিল আসা। সবং কলেজের একটা ছাত্র খুন হলো, সিপি যোশী এলেন না।
এআইসিসির কেউ এলেন না, এখনো একটা ছেলে জেলে। 16 সালে নির্বাচন আমি বিরোধিতা করেছি সিপিএম এর, আমি তো তখনও চলে যেতে পারতাম মমতার দলে, যাইনি। আমি যদি অনুরোধ করতাম আমি আপনার সঙ্গী হয়ে, সাথী হয়ে, কর্মী হয়ে আপনার দলে আসব, আমাকে বিধানসভায় লড়তে দিতেন কিনা আমি জানি না, কিন্তু কর্মী হয়ে কাজ করার সুযোগ দিতেন, যাইনি। শুধু অনুরোধ করেছিলাম দলটার জন্য লড়াই করো অধীর, দলটার জন্য লড়াই করো মান্নান, এভাবে বিক্রি করে দিও না কংগ্রেসটাকে বাংলার সিপিএম এর হাতে। যেমনি করে মমতা ব্যানার্জিকে 97 সালে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, মমতা ব্যানার্জি খালি প্রতিবাদ করেছিল যে সিপিএম এর সঙ্গে যাওয়া যাবে না, কংগ্রেসটা করুন। এত লোক কংগ্রেসের খুন হচ্ছে সিপিএম এর হাতে, এটাই ছিল মমতার অপরাধ, বের করে দেওয়া হলো। আজকে দেখুন, আমি সিপিএম এর নীতিগত অবস্থানের বিরোধিতা করছি বলে, কংগ্রেসটার পক্ষে লড়াই করছি বলে, পিএসসির চেয়ারম্যানশিপ নিয়ে কি অসম্মান, কি অপমান, কি অমর্যাদা! 82 সাল থেকে এমএলএ, 46 বছরের কংগ্রেস কর্মী, আমাকে কংগ্রেস পরিষদীয় দলের ঘর থেকে বয়কট করে বের করে দিয়ে, ধাক্কা দিয়ে আমাকে লবিতে একটা সোফায় 22 দিন বসে আছে ডাক্তার মানস ভূঁইয়া। বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার স্পিকারকে দেখতে বলেছিলেন বিষয়টা, স্পিকারের তো এখানে কিছু করার নেই, কংগ্রেস পরিষদীয় দলের ব্যাপার। আমি স্পিকারের সঙ্গে দেখা করতে গেছি, চা খেয়েছি, তিনি বলেছেন ডক্টর ভূঁইয়া কি হলো? আমি বললাম স্যার আমি বিতাড়িত হয়ে বাইরে বসে আছি। তিনি চুপ করে আমার কথা শুনেছেন, কোনো মন্তব্য করেননি। আমি স্পিকারকে নমস্কার করে চলে এসেছি। ভাবতে পারছেন? তাই কংগ্রেস মা আমাকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক বন্ধু আজকে, যে আপনার বাবা বলেছিলেন মানুষ দলটা ছাড়িস না কখনো, চেয়ারকে রেসপেক্ট করবি আর কেলেঘাই কপালেশ্বরীটা করবি। এতদিন দেখুন দল ছাড়িনি, চেয়ারকে রেসপেক্ট করেছি, কেলেঘাই কপালেশ্বরী, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রণব বাবুর শুভেচ্ছা নিয়ে চলছে কাজ। আর আমি একটা সংযোজন করেছিলাম, আমার মৃত্যু যেন কংগ্রেসের পতাকা নিয়ে হয়। আজকে পিতাকে, পুলিন বিহারী ভূঁইয়াকে, তাঁর আত্মাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, বাবা তোমার সে কংগ্রেস অধীর কুমার খতম করে দিয়েছে। বাবা তোমার সেই কংগ্রেস মান্নান কুমার কলঙ্কিত করে দিয়েছে। আর চেয়ারকে আমি আজ অব্দি রেসপেক্ট করেছি, কখনো অসম্মান করিনি। আর দল ছাড়া তোমার সেই দল জাতীয় কংগ্রেস আজ আর নেই। অধীর কুমার মান্নান কুমার সিপি যোশীর হাতে ওই প্রদেশ কংগ্রেস সভাপতির চেয়ার আর পরিষদীয় দলের চেয়ারটা কালো হয়ে গেছে। জাতীয় কংগ্রেস তার মর্যাদা নষ্ট করেছে বাংলার মাটিতে। আর সিপি যোশী, ও তো শনি ঠাকুরের পূজা না করলে পণ্ডিত সিপি যোশীর এই শনি ঠাকুরের যে কোপ পড়েছে সেখান থেকে মুক্ত হতে পারা যাবে না। এবং আমার যে স্লোগান পতাকা নিয়ে মরতে পারি, বাংলার মাটিতে কংগ্রেস পতাকা ম্লান হয়ে গেছে। তবুও বলবো আমি যেখানেই থাকি কংগ্রেসের ওই পতাকাটার দিকে নজর থাকবে। কারণ আমি বলুন আর তৃণমূল কংগ্রেসের নেতারাই বলুন, কংগ্রেসের নেতারা বলুন, সবাইয়ের কিন্তু উৎস ওই কংগ্রেসটা থেকে। আর যদি কোনো দল পরিবর্তন করি, সেই দলের পতাকা আমার কাছে তো প্রায়োরিটি থাকবেই, কিন্তু কোনোদিন জাতীয় কংগ্রেসের পতাকাকে অসম্মান করব না। দিস ইজ এ ডিক্লেয়ার্ড পলিসি। আমি অন্য দল করতে পারি, আমি অন্য দলের পতাকা নিয়ে অগ্রগতির যিনি প্রতীক হবেন তার নেতৃত্বে দল করতে পারি, কিন্তু তাই বলে অন্য রাজনৈতিক দলের পতাকাকে অসম্মান করব, জাতীয় কংগ্রেসের পতাকাকে অসম্মান করব, এই শিক্ষা নিশ্চয়ই কেউ দেবে না। কংগ্রেসের কি এক্সটেনশন তৃণমূল কংগ্রেস তাহলে?
It's not that Bengali Trinamool Congress is now the real Congress in West Bengal. এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটাই আসল কংগ্রেস। এটা দিল্লির কংগ্রেসকে বুঝতে হবে। এবং আমি আজকে বলে যাই, যদি আগামী দিনে ভারতবর্ষে বিজেপির নেতৃত্ব এবং নরেন্দ্র মোদীকে মোকাবেলা করতে হয়, আমি হাত জোড়ো করে জাতীয় কংগ্রেসের নেতৃত্বের প্রতি আবেদন করে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কিচ্ছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখতে হবে, সামনে রাখতে হবে, সামনে রাখতে হবে। এখনো যারা কংগ্রেসের সঙ্গে রয়েছেন, যে সমস্ত ব্লক সভাপতিরা যারা রয়েছেন, যারা অনেকেই রয়েছেন আপনার অনুগামী, বৃহৎ আপনার অনুগামী যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে এখন আপনি কি বার্তাটা দেবেন? কেননা হচ্ছে একদম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের কাছে যা খবর সোমবার দিন আপনি যোগদান করতে যাচ্ছেন। দেখুন, একটাই বার্তা, যদি পারেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হাত থেকে অধীর কুমার মান্নান কুমারের নেতৃত্বে যেভাবে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে কংগ্রেসটাকে, রক্ষা করুন। আর যদি না পারেন, এই বিলুপ্তর পথে শরিক হবেন না। সত্যিকারের যে কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই সারা ভারতবর্ষে, মেকি বামপন্থীদের বিরুদ্ধে লড়াই বাংলায়, মমতা ব্যানার্জি আসল নেত্রী। তাকে ভরসা করে, তাকে সমর্থন করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুন। বাংলাকে রক্ষা করুন, জাতীয়তাবাদকে রক্ষা করুন, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করুন। আর সত্যিকারের কংগ্রেসের আদর্শ ওর মধ্যেই আছে, তাকে রক্ষা করুন। সবংয়ের যারা মানুষ, যারা দীর্ঘদিন আপনাকে জিতিয়ে নিয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবং আর মানুষ ভূঁইয়া সমর্থক, সিপিএম বাদ দিয়ে। সিপিএমেরও পরিবারের অনেক মানুষ ব্যক্তিগত স্তরে আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, ব্যক্তি মানুষকে। তারা আমার সঙ্গেই আছে, তারা আমার সঙ্গেই থাকবে। যারা ব্যঙ্গ করে কটূক্তি করেন মানুষ ভূঁইয়াকে এবং সবংয়ের মানুষকে, আগামী দিনে তারা দেখবেন সবংয়ের মানুষ, তার দুটো হাত মানুষ ভূঁইয়ার মাথাতেই আছে। আর সবংয়ের মানুষ ভূঁইয়া সবংয়ের মানুষের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়, মায়ের আশীর্বাদ নেয়, পিতার আশীর্বাদ নেয়, ভাই বোনেদের শুভেচ্ছা নেয়, শ্রমিক কৃষকের সহযোগিতা নেয়। সবং আর মানুষ ভূঁইয়া এই বুকে, এই অন্তরে, এই রক্তের শোণিত ধারায়, এই চিন্তায়, এই মননশীলতায় মিশে আছে। কংগ্রেস ঠিক ত্যাগ করার আগে, প্রাক্কালে কাদের কথা সবচেয়ে বেশি মনে পড়ছে আপনার? সবচেয়ে মনে পড়ছে আমার বাবা আর মায়ের কথা। সবচেয়ে মনে পড়ছে ইন্দিরাজি রাজীবজির কথা, সোনিয়াজি রাহুলজির কথা। আপনি যে নতুন রাজনীতির নতুন যে প্রেক্ষাপট, আগামী সেই প্রেক্ষাপটটা বাংলার ক্ষেত্রে এখন প্রায় ওয়ান ডাইমেনশন রাজনীতির দিকে যাচ্ছে, কোনো বিরোধী রাজনীতির স্পেস আর বলতে গেলে থাকলোই না। সেখানে আপনার মতো বলিয়ে কইয়ে একজন নেতাকে সেই স্পেসটাকে তৈরি করতে গেলে এক জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতই তৈরি করতে হবে। বাংলাকে এছাড়া এগিয়ে নিয়ে যাবার, রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবার আর কোন সুযোগ? এআইসিসিকে আমি অনেকবার বলেছি, আমি আমার প্রণম্য নেত্রী সোনিয়া গান্ধীকে বহুবার বলেছি, তিনি আমাকে ধৈর্য ধরে থাকতে বলেছিলেন। রাহুলজিকে বলেছি, আমি তাকে ভীষণ ভালোবাসি, তিনি আমাকে পছন্দ করতেন, এখনো করেন কিনা জানি না। এই একটা শনি, এই ডক্টর সিপি যোশী আর এই জগাই মাধাই বাংলার কংগ্রেসটাকে শেষ করে দিল। কোথাও কোন বিষয়টা আমি মনে করি, কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আঘাত করেছে? মানে ওই পিএসসি চেয়ারম্যান হওয়ার পর সেই ভূমিকাটা, না মানুষ ভূঁইয়ার লোভ, না এই কথাটা কোনটাকে বেশি আপনাকে আঘাত করেছে? পর্যালোচনা না হওয়া, আলোচনা না হওয়া, বিবেচনা না করা, সিদ্ধান্ত না দেওয়া। আমি যদি দোষী হই, পরিষ্কার করে বলুন আপনি দোষ করেছেন, প্রমাণ করে দিন। কিন্তু বাইরে বলে দেওয়া হলো আমি দল বিরোধী। কোথায় দল বিরোধী? 23শে জুন নমিনেশন পেপার, 28শে জুন উইথড্র। আমাকে বলা হলো না উইথড্র করতে পিএসসি চেয়ারম্যানের নমিনেশন। গুজগুজ ফুসফুস করে আজকে অধীরবাবু এবং মান্নান সাহেব দিল্লি চলে গেলেন।
ধুনো দিলেন, হাওয়া দিলেন, বাতাস দিলেন সিপি যোশী, ভুল বোঝালেন ম্যাডামকে, রাহুলকে। পরে গিয়ে আমি যখন বোঝালাম, বলে তাই তো। কিন্তু দেখা গেল 4 জুলাই, আজকে 17 সেপ্টেম্বর, 10 আগস্ট মিটিং হলো রাহুলজির নির্দেশে। 10 আগস্ট থেকে দেখুন 17 সেপ্টেম্বর, 1 মাস 7 দিন, কোনো সিদ্ধান্ত নেই। রটিয়ে দেওয়া হলো, অ্যান্টনি কমিটি নাকি আমাকে শোকজ করেছে। কোথায় শোকজ? শুধু অপমান, 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 লাঞ্ছনা। কি বিপজ্জনক ভাবে আমি কেঁদেছি খালি। আমার সবঙ্গের মানুষ কেঁদেছে। আমার স্ত্রী গীতা ভূঁইয়া, তিনি এআইসিসি মেম্বার, কংগ্রেসের একজন অন্যতম পৃষ্ঠপোষক। আমার মানুষ বিয়া হয়েছে ওই মহিলার জন্য। তিনি আমাকে বললেন, হ্যাঁ গো, তোমার বিচার না করেই তোমার শাস্তি হয়ে গেল। আমি ফ্যাল করে গীতা ভূঁইয়ার চোখের দিকে তাকিয়েছিলাম, উত্তর দিতে পারিনি। আমার ছেলে আমেরিকা থেকে ফোন করছে, বাবা, a man like you in Congress did not get the direction of the AICC. আমার সবঙ্গের ছেলে মেয়েরা বলছে, মানুষদা, জীবন দিয়ে তুমি কংগ্রেসটা করেছো, জীবন, যৌবন, পড়াশুনো, চাকরি, বিদেশ সব ছেড়েছ, বাড়ি লুট হয়েছে, তোমার মা মারা গেছেন, আমি উচ্চ শিক্ষায় বসতে পারিনি পরীক্ষা দিতে, আপনাদের বাপ মার আশীর্বাদে খুব একটা খারাপ ছাত্র নই, তোমাকে কংগ্রেস এই জায়গায় নিয়ে গেল। অধীর কুমার, মান্নান কুমারের নেতৃত্বে সিনিয়র নেতারা কেউ কিছু বললেন না। সোমেনবাবু নীরব, প্রদীপবাবু নীরব, দীপা বৌদি নীরব। একমাত্র যে মানুষটি ভেবেছিলেন একদিনের জন্য হলেও, এইচ খান চৌধুরী আর প্রদীপ ভট্টাচার্য দুজনে মিলে আমাকে ডেকে আলোচনা করেছিলেন। আমি ধন্যবাদ জানাই প্রদীপবাবুকে এবং এইচ খান চৌধুরীকে। সবাই নীরব। কেউ একটা বলল না যে মানস কারেক্ট और মানস রং, মান্নান কারেক্ট और মান্নান রং, অধীর কারেক্ট কিংবা অধীর রং। আমার বিচার হয়ে গেল, কাজীর বিচার। এইটা আমাকে কুরে কুরে খেয়েছে। আমি জীবনে কোনোদিন দল বিরোধী কাজ করিনি, আমি জীবনে কোনোদিন দলের বিরুদ্ধে কোনো কাজ করিনি, চেয়ারকে ডিসরেসপেক্ট কখনো করিনি, কখনো অসম্মান করিনি, পতাকাকে মাথায় নিয়ে হেঁটেছি। আমার কর্মীরা বলছে, মানুষদা, তুমি যদি কাঁদো আমরা যাব কোথায়? তোমার যদি অসম্মানে মাথা নিচু হয়ে যায় আমরা দাঁড়াবো কোথায়? তাই খুব খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ধন্যবাদ ডাক্তার মানস ভূঁইয়ার সাথে এতক্ষণ আমরা কথা বললাম। আমরা নিশ্চিত ডাক্তার মানস ভূঁইয়া বাংলার রাজনীতিতে বর্ণময় চরিত্র, অত্যন্ত বলিয়ে কইয়ে এবং অত্যন্ত সহৃদয় মানুষ। সাংবাদিকদের বিভিন্ন সময় নানা রকম বিপদে আপদে বিভিন্ন সময় ডাক্তার মানস ভূঁইয়া শরণাপন্ন হতে বহু সাংবাদিককেই আমরা দেখেছি। আমরা নিশ্চিত আগামীর রাজনীতির যাত্রাপথে, তার কারণ রাজনীতি কখনো 2 আর 2, 4-এর অঙ্ক কখনোই নয়। প্রতিটি রাজনীতির কৌণিক অবস্থানে অপেক্ষা করে অযুত সম্ভাবনার অভিক্ষেপ। সেই সম্ভাবনার অভিক্ষেপই একজন ব্যক্তিকে নিয়ে যায় সামনের দিকে, প্রস্তুত করে ভবিষ্যতের আরেক রাজনীতি। আমরা নিশ্চিত যে ডাক্তার মানস ভূঁইয়া আগামী দিনে বাংলার রাজনীতিতে এক নতুন মাত্রা আনবেন, নতুনভাবে। তার কারণ যে রাজনৈতিক দল সম্পর্কে আমরা শুনছি, তৃণমূল কংগ্রেস, সেখানে যেমন অনেক বরিষ্ঠ নেতারা রকম রয়েছেন, সেখানে ডাক্তার মানস ভূঁইয়া আগামীর রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কতটা তিনি এগোবেন এবং তার উপর আমাদের যে লক্ষ্য এবং পর্যবেক্ষণ থাকবে সেটা বলাই বাহুল্য। ডাক্তার ভূঁইয়া, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে একদম একটা মুহূর্তে আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার মনের কথা ব্যক্ত করলেন, এবং কথা দিচ্ছি ভবিষ্যতে আপনার রাজনীতির উপর গভীরভাবে আমাদের পর্যবেক্ষণ থাকবে। নমস্কার, ধন্যবাদ।